নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানেই 5টার 5 মিশালি। আর শুরুতেই একটা চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ খবর দিই। শহরে রহস্য উধাও, বেঙ্গালুরু থেকে এসে কলকাতায় নিখোঁজ। বেঙ্গালুরু থেকে চিকিৎসা করাতে আসেন যুগল। রাজারহাটে গেস্ট হাউসে ওঠেন দুজন। ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ মহিলার হবু স্বামী। ঠিক কি হয়েছে, কি অভিযোগ করছেন ওই মহিলা, কিভাবে এই উধাও, রহস্য কি, ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তো কর্মসূত্রে মৈনাক দাস এবং তার হবু স্ত্রী তারা ব্যাঙ্গালোরে থাকেন এবং চিকিৎসার জন্য তারা মুম্বাই ঘুরে কলকাতা এসেছিলেন সোমবার রাতে, এবং এখানে চিকিৎসা চলছিল তার হবু স্ত্রীর। এবং হবু স্ত্রী যেটা দাবি করছেন, গতকাল তাদের ফিরে যাওয়ার কথা ছিল, রাতে ফ্লাইট ছিল, কিন্তু দুপুরবেলা তার হবু স্বামী মৈনাক রাজারহাট এলাকাতে যারা তার স্বামী টাকা তুলতে বেরিয়েছিলেন এবং সংলগ্ন যে রাস্তার ব্যাংকে যে ব্রাঞ্চ, সেখানে তার স্বামী গিয়েছিলেন এবং তার স্বামীর সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে সেই সময়টাতে কিন্তু ফোনে কনভারসেশন চলছিল বা ফোনের কথা হচ্ছিল। এবং 4:50 নাগাদ যখন ওই তরুণী তার হবু স্বামী মৈনাককে ফোন করেন এবং জানতে চান কখন আসবেন, তিনি জানিয়েছিলেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে আসছেন, ব্যাংকের কাজ হয়ে গিয়েছে। এরপরই প্রায় 30 মিনিট সময় অতিবাহিত হয় এবং তারপর মৈনাক যখন গেস্ট হাউসে ফিরে না আসে, তখন তরুণী আবার মৈনাককে ফোন করে, এমনটাই তার দাবি। তারপর থেকে অর্থাৎ 4:50 তার ফোনে কথা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু ফোন সুইচ অফ, অর্থাৎ মোবাইলে যোগাযোগ করে উঠতে পারেনি। তারপরে একাধিকবার ফোন করেছেন এবং যেহেতু ব্যাঙ্গালোর থেকে মুম্বাই হয়ে তারা কলকাতায় এসেছিলেন এবং রাজারহাটে একটি গেস্ট হাউস ছিল, আশেপাশে কোথাও তারা চিনতেন না, ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেক্ষেত্রে একটা অচেনা পরিবেশ, সেই জায়গায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন যে তার হবু হাজবেন্ডকে ফোন পাচ্ছে না, ফোন সুইচ অফ হয়ে গেছে, তার খোঁজ আসছে, সন্ধে হয়ে গেছে, তিনি ফিরছেন না। এরপর তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এরপর যে বিষয়গুলো, বেশ অমিত সঙ্গে থাকো, একাধিক থানার দ্বারস্থ হয়েছেন তিনি, কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের। ফার্স্ট আমরা ইকো পার্ক থানায় যাই, তো ওখানে গিয়ে বললো যে তোমার জুরিসডিকশন কি বা কিছু, উনি দেখিয়ে বললেন নারায়ণপুর। তো আমি নারায়ণপুরে গেলাম, ওনারা সব কথাবার্তা বললেন, সব জানলেন। জেনে উনি বললেন যেহেতু উনি উবার করে SBI-তে নেমেছে, অ্যান্ড এক্স্যাক্টলি ওই SBI-টা বাগুইহাটির আন্ডারে পড়ে। তাই বাগুইহাটি থানা গেলাম। উনি ফার্স্টেই আমাকে বলেন যে তুমি কি করে জানলে যে উনি SBI গেছে। কিন্তু আমি আবার ব্যাক করলাম নারায়ণপুর থানায়। ওয়েট করার পর 12টা সামথিং ওরা জিডি নিলেন, তখন অলরেডি 2 তারিখ হয়ে গেছে। রয়েছে আমার সঙ্গে অমিত। আইন তো বলছে কোনো মহিলা বিপদে পড়লে যে থানার দ্বারস্থ হবে, সেই থানার কর্তব্যরত পুলিশ অফিসার সেই মহিলার অভিযোগ শুনে 0 FIR করবেন। পরে যদি দেখা যায় এটি অন্য থানা এলাকার অন্তর্গত, তখন সেটা পরবর্তীতে মামলা হস্তান্তর করা হয়। এক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন, যেখানে হবু স্বামী নিখোঁজ ডায়েরি করাতে গিয়ে 3টে থানা ঘুরতে হলো? এখানে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে 0 FIR করার নিয়ম রয়েছে আইনেই, যেখানে হচ্ছে আইন বলছে যে কোনো মহিলা বিপদে পড়লে থানায় দ্বারস্থ হলে সেখানে যে থানাতে তিনি প্রথম যাবেন, সেই থানা এলাকায় যদি ঘটনাটি না ঘটে থাকে, তবুও থানায় দ্বারস্থ হলে থানা কর্তব্যরত অফিসার মহিলার অভিযোগ শুনে বা মহিলা যে কি ধরনের বিপদে জানার পর যদি মামলা করতে, তাহলে তাকে মামলা করতে হবে। কিন্তু এখানে তিনি যখন ইকো পার্ক থানায় পৌঁছলেন সন্ধ্যেবেলা, গেস্ট হাউসের সহায়তায় ইকো পার্ক থানা নিখোঁজ ডায়েরি করার ক্ষেত্রে তার মহিলাকে রিফিউজ করলেন এবং বললেন যে এলাকা থেকে নিখোঁজ হয়েছেন, অতি তাদের থানা এলাকায় নয়। এরপর মহিলাকে তারা ইকো পার্ক থানা পাঠিয়ে দিলেন নারায়ণপুর থানাতে গিয়েও কার্যত একই ঘটনা পুনরাবৃত্তি হলো। সেখানেও তারা জানালেন যে ব্রাঞ্চের কথা বলা হচ্ছে বা যে জায়গা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে মহিলাকে, সেটি তাদের থানা এলাকার মধ্যে নয়, সেটি পরে বাগুইহাটি থানায় গিয়ে মহিলা মানসিকভাবে আরো বিধ্বস্ত হয়েছে। কারণ সেখানে তিনি যেটা অভিযোগ করছেন, সেখানে যিনি কর্তব্যরত অফিসার ছিলেন, গতকাল সন্ধ্যেবেলা রাত্রি 1:30 থেকে 9টার মধ্যে তিনি লাউডলি অর্থাৎ উচ্চস্বরে মহিলার সঙ্গে কথা বলেছেন এবং যে ধরনের কথা বলেছেন তাতে তিনি অপমানিত হয়েছেন বা অপমানিত বোধ করেছেন। এমনকি তার কাছ থেকে কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং তাকে বলা হয়েছে যে নারায়ণপুর থানায় গিয়ে কমপ্লেন করতে, এবং যেহেতু তাদের গেস্ট হাউস নারায়ণপুর থানার মধ্যে ছিল, সেক্ষেত্রে তার সাথে লাস্ট যখন নারায়ণপুরে গেস্ট হাউস থেকে বেরিয়েছিলেন, সেই নারায়ণপুর থানা এই অভিযোগ নেবে। এবং শেষমেশ মাঝরাতে প্রায় 12টা, মহিলা দাবি করছেন প্রায় 12টার সময় তিনি
একাকি নারায়ণপুর থানাতে যান এবং সেখানে গিয়ে রীতিমতো পুলিশের হাতে পায়ে পড়ার মতো অবস্থা এবং আবেদন অনুরোধ করার পর একটি নিখোঁজ ডায়েরি তার জিডি করা হয়েছে মহিলাকে নিখোঁজের ঘটনায়। তবে এখনো পর্যন্ত মহিলাকে খোঁজ পাওয়া যায়নি। আজও তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। নজর থাকুক। কলকাতায় থাকাকালীন তিনি হঠাৎ করে মিসিং। আমি শুনলাম যে উনি তার 2 মিনিট আগেও ওনার সাথে মোবাইলে কথা হয়েছে। যদি এই ভদ্রলোকের কিছু হয়ে যায় দায় কে নেবে? প্রথমে এই ভদ্রমহিলাকে পাঠানো হলো একটি থানাতে, সেখানে উনি গেলেন, সেখান থেকে বললো যে এটা আমাদের জুরিসডিকশন নয়, সেটা আরেকটা জায়গায়। সেই থানা থেকে আবার ফেরত পাঠানো হয় আরেকটি থানাতে। এরকম 4টে থানা ওনাকে ঘোরানো হওয়ার পরে বিকেল 5টার সময় বোধহয় ওনার কাছ থেকে মিসিং কমপ্লেন নেওয়া হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এখানে আরো তৎপর হওয়া উচিত এবং এই ভদ্রলোকের অবিলম্বে এনাকে খুঁজে বার করা উচিত। কমপ্লেন করেছেন, সেখানে যদি যথাযথ ওনার মনে হয় যদি যে ওনারা যথাযথ কাজ করছেন না, তাহলে অবশ্যই অনারেবল হাইকোর্টে রিট পিটিশনস ফাইল করা যেতে পারে। ছবি দেখাই আপনাদের, দেখুন এনার রক্ত লাগবে, এনার জন্য রক্ত আনা হয়েছে, কিন্তু এনাকে সেই রক্ত দেওয়া হলো না। কাকে দেওয়া হলো? এনাকে, এই মহিলাকে, অর্থাৎ নমিতা মাঝির আনা রক্ত নমিতা বাগদিকে দেওয়া হলো। এত বড় ভুল। বর্ধমান মেডিকেলে রক্ত বিভ্রাট। এক রোগীর জন্য আনা রক্ত অন্য রোগীকে, নমিতা মাঝির জন্য আনা রক্ত নমিতা বাগদিকে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এত বড় ভুলটা হলো কিভাবে? দেখো, এই প্রশ্নই কিন্তু উঠছে। স্বাভাবিকভাবেই রোগীর আত্মীয় পরিজনরা তারা উদ্বেগ প্রকাশ করছেন। এভাবে যদি হয় তো রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। শনিবার সকালে এই নমিতা মাঝি ভর্তি হয়েছিল বর্ধমান মেডিকেলে। সেই বর্ধমান মেডিকেলের নিউ বিল্ডিং এর 3 তলায় তিনি ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা দেখেন যে তিনি রক্তাল্পতায় আক্রান্ত, তাকে রক্ত দেওয়া প্রয়োজন। সেই মতো রিকুইজিশন তৈরি হয়, ব্লাড ব্যাংকে সেই রিকুইজিশন যায় এবং ব্লাড ব্যাংক সেই রক্ত পাঠায় নমিতা মাঝির জন্য। কিন্তু সেখানে ভর্তি ছিল নমিতা বাগদি। তিনি সাপের কামড়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে। স্বাভাবিকভাবেই অন্য রক্ত শরীরে প্রবেশ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে টনক নড়ে। কর্তব্যরত নার্স ও অন্যান্যদের তাকে আইসিইউতে ভর্তি করতে হয় নমিতা বাগদিকে, অর্থাৎ যার দেহে সেই রক্ত যাওয়ার কথাই নয়, রক্ত পাওয়ার কথা ছিল নমিতা মাঝির। তিনি রক্ত পেলেন না, কিন্তু সেই রক্ত চলে গেল নমিতা বাগদির কাছে। তারপর এই বিভ্রাট ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বেশ। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিলাম। তা মায়ের রক্তের প্রয়োজন, তা সিস্টাররা 2টো শিশিদের রক্ত দিয়েছিল ব্লাড ব্যাংকে জমা দিতে। ওখানে জমা দিয়েছিলাম, দিয়ে জমা দেওয়ার পর ওখান থেকে ব্লাড দিয়েছিল। এই জমাটা এসে সিস্টারদেরকে জমা দিই। আমাদের রুগীকে দেয়নি, অন্য একটা রুগীকে পুশ করেছে, এইটুকু আমি জানি। আমার মা ভর্তি আছে নমিতা মাঝি। যাকে দিয়েছে সে হচ্ছে নমিতা বাগদি। চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা রক্তটা যেন পায়। আমাদের নমিতা একটা মাঝির নাম আর একটা বাগদি নাম। আমার নমিতা বাগদি বলে দেখেছি, আমরা গিয়েছি। আর নমিতা মাঝি নামে যিনি রক্ত বেড়াতে এসেছিল, সেই বেড়াটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল। নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। নিয়ে ওকে এখন অ্যাসিডে দেওয়া হয়েছে। তো চলবে কি চলবে বুঝতে পারবো না। ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে। কোতোয়ালি থানার আইসির গালাগালি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পুজো কমিটির বচসায় উত্তেজনা। কোতোয়ালি থানার আইসির গালাগালি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী। একটা আওয়াজ বেরোলে করে এখানে কুত্তার মতো ফেলে গেল। বলছে না সমীর রুদ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর রুদ্র, কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে কোতোয়ালি থানার আইসির এমন আচরণ, এমন গালাগালি?
দেখো প্রিয়াঙ্কা, প্রথমে জানি নাকি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় যে দাবি করে এই পোস্ট করেছেন সেই দাবি কিন্তু উড়িয়ে দিয়েছে অভিযুক্ত চকের পাড়া ক্লাবের কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারা নদিয়ার পুলিশ, কৃষ্ণনগরের পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার আইসির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, যা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই অভিযোগে কিন্তু বলা হয়েছে পরিষ্কার যে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ করা হচ্ছে কোন ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক স্বার্থে কিন্তু অপপ্রচার চালাচ্ছেন, এমনই কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তবে ঘটনার সূত্রপাত এই চকেরপাড়া বারোয়ারিকে নিয়েই গত শুক্রবার রাতে কৃষ্ণনগর যখন জগতী পূজার বিসর্জন চলছিল, কৃষ্ণনগরের কদমতলা ঘাটে চলছিল সেই বিসর্জন এবং এই উপলক্ষে কদমতলা ঘাটের কিন্তু নির্দিষ্ট এলাকা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল, যেখানে প্রত্যেকটি পুজো কমিটিতে প্রতিমাগুলোকে নিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকেই প্রশাসনিক লোকজন দিয়ে অর্থাৎ লেবার দিয়ে সেই প্রতিমা নিরঞ্জন করা হচ্ছিল এবং এই পাশে কিন্তু দর্শকদের দেখা জায়গা করা হয়েছিল। কিন্তু যখন চকের পাড়া বারোয়ারি সেখানে প্রতিমা নিয়ে যায়, তারা নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে অন্য জায়গায় রাখেন, এর ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ওই এলাকায় দর্শকদের ঢুকে পড়েন। তখন ওখানে উপস্থিত পুলিশ কর্মীরা সেখানে ঠেকাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পরে চকরপাড়া বারোয়ারির কিছু সদস্য ওই মহিলা পুলিশ কর্মীদের প্রতিরোধ করে এবং গালিগালাজ করে বলে অভিযোগ এবং সেই সময় কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে নিরস্ত করতে গেলে কিন্তু জড়িয়ে পড়ে এবং সেই সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং সেই সময় পুলিশ গালাগালি করে বলে অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে এই এলাকার কিন্তু শান্তিপ্রিয় মানুষরা জানাচ্ছেন অন্যবারের তুলনায় কিন্তু অনেকটাই সুশৃঙ্খল ভাবে এবার বিসর্জন সম্পন্ন হয়েছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু এটা কালিমালিত করার চেষ্টা চলছে বলে কিন্তু স্থানীয় লোকজন বা তৃণমূল দাবি করছে। বেশ, যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগদ্ধাত্রী পুজো, জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন। সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতোয়ালি, তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন। সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করলো। ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি কে, ধিক্কার জানাচ্ছি কোতোয়ালি থানার আইসি কে। রাজনীতিতে ফেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় শুভেন্দুবাবু যেসব উক্তিগুলো করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো 300 বছরের পুরাতন, তাতে বিজেপির কোনো দায় নেই, দায়িত্বও নেই বা কোনো ভরসাও নেই। তারা কোনোদিনও পুজোয় অংশগ্রহণ করেনি। এখন এই রাজনীতি করার জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো তিনি বলছেন। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি রাজনৈতিক স্বার্থে অসত্য প্রচার করছে, এমনই দাবি করে পুলিশকে লিখিত দিলেন অভিযুক্ত পুজো কমিটির সদস্যরা। ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই পদক্ষেপ করে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি রাজ্য পুলিশের। আসি পরের খবরে। শুভেন্দু অধিকারী, ভুয়ো ভোটার কমলে ছাপ্পা ভোট বন্ধ, কটাক্ষ শুভেন্দু। 50% এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে, 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে, এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রোগ নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘটতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এসআইআর নিয়ে বিজেপিকে তোপ কল্যাণের, বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ, এসআইআর এর নামে সাইলেন্ট রিগিং বলে কটাক্ষ, কমিশন ও বিজেপিকে কটাক্ষ কল্যাণের। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে। বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছুড়ে দেবো, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায়।
অপদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। পুলিশকে জুতো পেটার নিদান হিন্দু জাগরণ মঞ্চের নেতার। সিএ ক্যাম্প থেকে পুলিশকে জুতো পেটার নিদান, কিন্তু কেন? আলিপুরদুয়ারের বীরপাড়ার সেখানকার ঘটনা, ডিটেল জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পুলিশকে জুতো পেটার নিদান কেন? দেখো, যে কোনো কারণেই হোক পুলিশকে তো জুতো পেটার এইভাবে নিদান দেওয়া যায় না। তবুও এই যে হিন্দু জাগরণ মঞ্চের যিনি আজকে এই নিদান দিয়েছেন সিএ এর আবেদনের যে কেন্দ্র, সেই কেন্দ্রে তার বক্তব্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা সেখানে নির্যাতিত হয়ে এদেশে এসছে তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা হচ্ছে পুলিশের, কিন্তু তার অভিযোগ যে পুলিশ নাকি এই সমস্ত বাংলাদেশ থেকে আগত হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে এবং সেই কারণেই তিনি কিন্তু পুলিশকে জুতোপেটা করার নিদান দিচ্ছেন, এমনটাই কিন্তু তার অভিযোগ। কিন্তু তার যে এই যে বক্তব্য, এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু শোরগোল তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে একটা ক্যাম্পে প্রকাশ্যে একেবারে বক্তব্যে এইরকম পুলিশকে জুতোপেটা করার নিদান যে দেওয়া যায় না, এই ঘটনা কিন্তু বিভিন্ন মহলে শোরগোল হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসও আসরে নেমেছে। তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করেছে ওই হিন্দু জাগরণ মঞ্চের নেতাকে। প্রিয়াঙ্কা, বেশ। যারা সাধারণ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে, যে পুলিশগুলো আইন থাকা সত্ত্বেও সমস্ত যারা হিন্দুরা এসছে তাদেরকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, এটা আইনে আছে। তার সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে হ্যারাস করছে? যে সমস্ত নেতা এবং পুলিশ হ্যারাস করছে তাদেরকে আমি বলছি জুতোপেটা করুন। তারা এইরকম কেন করছে? ওই নাগরিক সে বাঁচতে চায়, সে আশ্রয় নিয়েছে, সেই রকম একটা সাধারণ নাগরিককে তাকে পুলিশ হ্যারাস করছে কেন? ন্যাক্কারজনক ঘটনা এগুলো, ইতর মানসিকতার পরিচায়ক। কারণ আমরা দেখেছি যে ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত ইতর প্রকৃতির ব্যবহার করতে পারেন। পুলিশকে জুতোপেটা করার নিদান দিচ্ছে। আসলে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা যখন ফিল্ডে নেমেছে দেখতে পাচ্ছে গত বছর যে সংখ্যায় সিট ওরা পেয়েছিল 70-75টা, এবার সেটাও থাকবে না। এসআইআর এর মাঝেই সিএ আবেদন। হারোয়ায় বিজেপি সিএ ক্যাম্পে সিএ আবেদনে ভিড়। কেমন ছিল আজকে সকাল থেকে ক্যাম্পের ছবিটা, আরো ডিটেল জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো প্রিয়াঙ্কা, এই যে হারোয়ার দেগঙ্গার যে বাজারপাড়া এলাকা, এখানে আজকে একটা সিএএ ক্যাম্পে সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপির পক্ষ থেকে এবং সেই ক্যাম্প খোলার পর থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু মানুষের ঢল নেমেছে এক প্রকার বলা যেতে পারে। তার কারণ এই যে সিএএ যে পোর্টালে সেখানে তাদের নাম নথিভুক্ত করছে, তাদের যেসব নথিপত্র আছে সেসব পুরো সিএএ পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে। তাদের যেটা দাবি যে যেহেতু এসআইআর চালু হয়েছে সেই জন্য সিএএ যে পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা থাকলে তাদের সুবিধা হবে, এসআইআর তাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এইখানে সব থেকে বড় প্রশ্ন যে এই যারা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে সিএএ পোর্টালে নাম তুলছে, আদৌ কি এসআইআর তাদের কোনো এই সিএএ এর জন্য সুবিধা পাবে? এই দিকেই কিন্তু এখন তাকিয়ে কিন্তু এইসব লোকজন, যদিও তারা কিন্তু সকাল থেকে লাইন দিয়ে সিএএ ক্যাম্পে এসে পোর্টালে নাম তুলছে, তবুও তাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা। আমরা এতদিনে ভয়ের মধ্যে ছিলাম, কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো, এখানে আমরা সিএর জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো। আই কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে এবং ভোটার আছে, সবই আছে, যেগুলো প্রয়োজন সেগুলো আছে। যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে। হাড়ুয়া বিধানসভার হাড়ুয়া 2 নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে। এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে, বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে, তারা সিএর আবেদন করবে। আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। হারোয়ায় সিএ ক্যাম্পে সেখানে সকাল থেকে ভিড়। এদিকে বারাসাতে সিএ ক্যাম্প বিজেপির তরফ থেকে, কিন্তু এই সিএ ক্যাম্পের বাইরে তৃণমূলের পাল্টা প্রচার। কি প্রচার করা হচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত, বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন।
জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বারাসাতে বিজেপির তরফ থেকে যে সিএ ক্যাম্প করা হয়েছে তার বাইরে তৃণমূলের তরফ থেকে পাল্টা কি প্রচার করা হচ্ছে? দেখো, বারাসাতের বিজেপির সিএ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বারাসাত বিজয়পুর এলাকায়, কিন্তু সেখানে প্রচুর মানুষ আসছিল, যারা উদ্বাস্তু, যারা বাংলাদেশি, তারাই কিন্তু সিএ ক্যাম্পে আসছিল। কিন্তু দেখা যায় তার পাশেই কিন্তু টোটো নিয়ে প্রচার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ওদের একটাই দাবি যে এই সিএ ক্যাম্পে যাবেন না, যদি ক্যাম্পে যান তাহলে আপনি বাংলাদেশি এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অর্থাৎ এই ধরনের প্রচারই করা হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল কোন রকম ভাবে সাধারণ মানুষকে, বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, তার জন্যই এই সিএ ক্যাম্পের ব্যবস্থা। এবং সেখানেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টোটো নিয়ে প্রচার করেন যাতে কোন রকম ভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, তার জন্যই তারা এই প্রচার করছেন। অর্থাৎ সিএ ক্যাম্পে যাওয়া মানে সে ফর্ম ফিল আপ করা মানে সে কিন্তু বিদেশি নাগরিক, ফলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতেই হবে বা যেতেই হবে, ফলে এই ধরনেরই প্রচার করছিল। কিন্তু অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে শাসক দল তাদের কাছে মানুষ নেই, তাদের কাছে মানুষ বিমুখ হয়ে গেছে, তার জন্যই তারা এই ধরনের প্রচার করছে। এবং এই যে বারাসাতে সিএ ক্যাম্প করা হয়েছিল তার জন্য প্রচুর মানুষ আসছে এবং এই ক্যাম্পে প্রচুর মানুষ আবেদন করেছেন, যারা বিদেশি নাগরিক তারা কিন্তু এখানে এসেছেন এবং সিএ ক্যাম্পে আবেদন করছেন। আর তার নিয়ে একটা রাজনৈতিক চর্চাও শুরু হচ্ছে, কারণ সব দলই কিন্তু রাজনৈতিকভাবে ফয়দা তোলার চেষ্টা করছে। তখন এই সিএ ক্যাম্প অন্যদিকে হচ্ছে টোটো নিয়ে প্রচার, ফলে যা নিয়ে একটা রাজনৈতিকভাবে এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয় বারাসাতে সিএ ক্যাম্প বিজয়পুর এলাকায়। বেশ, বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, এখনো ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। সিএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া, এবং সিএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা, তখন ভোটার তালিকা থেকে নামটি বাদ যেতে পারে। সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিএ ফর্ম ফিল আপ করার জন্য মানুষ আমাদের কাছে এসছে। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে, এবার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না।